নমস্কার, শুরু করছি হাল্লা বল। আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী, আর আমার হাতে অনেকগুলো কাগজ রয়েছে। আজকে ভেবেছিলাম প্রজাতন্ত্র সাধারণতন্ত্র দিবস, কথা অন্য কিছু নিয়ে হবে, কিন্তু যখন দেখা যাচ্ছে যে ভোটের আর মাস তিনেক মতো বাকি রয়েছে, মানে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বলছি, সূত্র মারফত যেগুলো জানা যাচ্ছে যে ওই এপ্রিলের 3rd উইক নাগাদ নির্বাচন, তো তখন অন্য কিছু নয়, কথা বলবো আবারও সেই অশান্তি নিয়ে, যেটা প্রত্যেকবার নির্বাচনের আগে আমরা বলে থাকি যে অশান্তি শুরু হয়ে গেল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেই ছবি ধরা পড়েছে। আর যখন নির্বাচন কমিশন এরকমটা ভাবছে অন্তত এক বা দু দফায় ভোট হবে, তখন সেটা কতটা চ্যালেঞ্জিং তাদের কাছে। যখন ঘটনা ঘটছে শুধুমাত্র প্রত্যন্ত জায়গাগুলোয় নয়, যখন এই ঘটনাগুলো ঘটছে একেবারে শহর কলকাতায়, খোদ এইরকম জায়গায়, এইরকম পশ এলাকা, বেহালা, শখের বাজার, এইরকম জায়গায়, তখন তো এই প্রশ্নগুলো ওঠা স্বাভাবিক। আর বিরোধীরা লাগাতার অভিযোগ কি করেছে, আমরা যদি পিছিয়ে যাই কয়েকটা বছর, পঞ্চায়েত নির্বাচন আপনাদের মনে থাকবে, সেই সময় বিজেপির তরফ থেকে বারবার বলা হয়েছিল যে আমাদের 50-এর বেশি সমর্থক খুন হয়েছে। বিভিন্ন সময় বাম বা কংগ্রেসের তরফ থেকেও এরকম কিছু অভিযোগ সামনে এসেছে। যাই হোক, শাসক দল তাদের মতো করে সেই বিষয়গুলোকে কোনোটা ফুলটস বলে ছক্কা বা তাদের মতো করে হ্যান্ডেল করেছে। কিন্তু এবার নির্বাচন কমিশন তাদের দায় কতটা অস্বীকার করবে সেটা তো সময় বলবে, বা আদৌ অস্বীকার করার জায়গা থাকবে কিনা। কারণ নির্বাচন কমিশন এবার যে চ্যালেঞ্জগুলো নিয়েছে, এসআইআর থেকে শুরু করে যা যা হচ্ছে, তো ফলে সেই জায়গায় নির্বাচন কমিশনকে উত্তর দিতে হবে যদি একজন বাংলার মায়েরও কোল খালি হয়। কেন বলছি এতগুলো কথা? এই ছবি আপনাদের দেখাবো, রাজ্যের 4টে জায়গার ছবি, খুব বেশি নয়, 4টে জায়গার ছবি আপনাদের দেখাবো। 1, বেহালা, শখের বাজার, দেখেছেন আপনারা কি হয়েছে। 2, নন্দীগ্রামের মতো জায়গা, এই নন্দীগ্রামে কি হয়েছে দেখুন। ভাঙর, যেখানে উত্তপ্ত হয়েই থাকে পরিস্থিতি। এটা নতুন ঘটনা নয় এবং এটা আজকেরও ঘটনা নয়, লাগাতার সেটা হয়ে এসছে বিভিন্ন সময়। এবং তার পাশাপাশি খড়দার ছবি। এই যে এতগুলো জায়গায় একটার পর একটা গন্ডগোল, অশান্তি, বোমাবাজি, এই সব কিছুর পরেও আমি যদি বেহালার কথাতেই আসি, সেখানে একটাও অ্যারেস্ট নেই এখনো অবধি, একটাও অ্যারেস্ট নেই। কি হয়েছিল? একটা খেলা চলছিল। হ্যাঁ, একটা রাজনৈতিক দল সেইটার পরিচালনার দায়িত্বে ছিল, সেখানে গিয়ে অপর এক বিরোধী দল তারা গিয়ে হামলা চালালো, এরকম একটা অভিযোগ উঠলো। তারপরে দেখা গেল সেই বিরোধী দল তারা অভিযোগ করা শুরু করলো যে শাসক দল নাকি তাদের উপর হামলা চালাচ্ছে। এবং এই যে ছবিটা ধরা পড়ছে, বিপ্লব দেবের একটা সভা ছিল, সেই সভা হয়ে যাওয়ার পরে সেখানে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটলো। নন্দীগ্রামে আমরা দেখলাম সমবায় নির্বাচনকে কেন্দ্র করে কি গন্ডগোল, কি অশান্তি। ভাঙনের কথা বলছিলাম, আইএসএফ আর তৃণমূলের সংঘর্ষ, সেখানকার প্রতিদিনকার ছবি, নিত্যদিনের ছবি। এখন কথা হচ্ছে যে বিধানসভা নির্বাচন আসন্ন, তার আগে যদি এই রকম অশান্তির ঘটনা ঘটে, তাহলে নির্বাচন 1 বা 2 দফায় করানোর যে চ্যালেঞ্জ নির্বাচন কমিশন নিতে চলেছে বলে সূত্র মারফত জানতে পারা যাচ্ছে, সেটা কতটা অবাধ বা শান্তিপূর্ণ হবে সময় বলবে সে কথা। আমি বরং আলোচনাটা শুরু করি, কারণ আমাদের সঙ্গে আজকে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে প্রথমে আলাপ করাবো। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল সমর্থক বর্ণ বর্মন, প্রথমে বর্ণকে স্বাগত জানাবো। রয়েছেন ওফেলিয়া সিনহা, বিজেপি মুখপাত্র, ওফেলিয়া দিকে স্বাগত জানাবো। রয়েছেন কংগ্রেস মুখপাত্র মিতা চক্রবর্তী, মিতা দিকে স্বাগত জানাই। এবং স্টুডিওর বাইরে থেকে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা তাপস সিনহা, তাপস দাকেও স্বাগত জানাবো। ডেফিনেটলি এগুলো নিয়ে তো কথা হবে। এবং তার পাশাপাশি আজকে বলা ভালো, গতকাল ভোর রাত থেকে যে অগ্নিকাণ্ডের খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, একের পর এক মৃত্যু, একটু কথা সেটা নিয়েও হবে। কিন্তু শুরু করি, আজকে যে গন্ডগোল, অশান্তি, তারপরে কিভাবে বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ হবে। বেহালার কথায় আসি, বিপ্লব দেবের সভা ছিল, বিপ্লব দেবের প্রতিক্রিয়া দিয়ে শুরু করব। কি বলেছেন এই সভার পরে বিপ্লব দেব, দেখাই আপনাদের, দেখুন। বিনাশকালে বিপরীত বুদ্ধি, ফ্রাস্ট্রেশন, তার জন্য গরিব মানুষ যে ডেকোরেটর আছে তার চেয়ার টেবিল সব ডেকোরেটরের, তো এইগুলো ভেঙেছে। কাউকে চাকরি দেওয়ার মুরত তো নেই মমতা ব্যানার্জির, কিন্তু মানুষের রোজগার খাওয়ার মুরত ওনার আছে। দাদাগারি দেখায় তো আসক্ত বিপ্লব দেবের সামনে।
স্বাভাবিকভাবে বিজেপি এবং তৃণমূলের তরফ থেকে তো কিছু প্রতিক্রিয়া আসবে। আমি খুব বাছাই করে এখানে একটু শোনাতে চাইবো বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তার কি প্রতিক্রিয়া, এবং পাশাপাশি তৃণমূলের তরফ থেকে রত্না চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, এই দুজন কি বলছেন দেখুন। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পর পশ্চিমবঙ্গকে বিরোধী শূন্য করবার লক্ষ্যে মাওবাদীদের কায়দায় মানুষকে খুন করত। কারণ অনেক মাওবাদী তৃণমূল কংগ্রেসে সম্পৃক্ত হয়ে গিয়েছিল এবং তারা তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিও হয়ে গেছে, কিন্তু পুরনো অভ্যাস ছাড়তে পারেনি। আগে বোমা ছিল, গুলি ছিল, এখন আগুনে পুড়িয়ে মারা। আমরা বারবার বলছি যে 1946-এর অবস্থা পশ্চিমবঙ্গে বর্তমানে তৈরি হয়েছে। কলকাতা শহরে গ্রেট ক্যালকাটা কিলিংয়ের দিন যেভাবে ছবি বিশ্বাসকে চারদিকে ঘিরে আগুন লাগানো হয়েছিল এবং খুব কয়েক মুহূর্তের কারণে কিছু মানুষ পৌঁছে গিয়েছিলেন বলে তিনি বেঁচে গিয়েছিলেন, তো সেটা আবার নতুন করে কলকাতায় ফিরে আসে। কংগ্রেসের কর্মসূচি যে যখন তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে যে এবারে নির্বাচন, সুদীপ পড়লে প্রায় 10 বছর ধরেই একই দিনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট করে এবং আমি যবে থেকে বেহালা পূর্বের এমএলএ হয়েছি প্রতিবারই আমি আসি এবং আপনারা দেখছেন আমি রেডি হয়ে এসছিলাম যে আজকে ব্যাডমিন্টন অনুষ্ঠান উদ্বোধন ফাইনাল, সেখানে আমি থাকবো। আমি হঠাৎই শুনলাম যে কিছু বিজেপির ছেলে পেলে যারা ছিল, যারা প্রত্যক্ষদর্শী বেশি ভালো বলতে পারবেন, তারা দেখুন, বিপ্লব দেব ত্রিপুরার বিশিষ্ট নেতা, তিনি এমন একজন মুখ্যমন্ত্রী, তার পার্টি তাকে পুরো টার্ম মুখ্যমন্ত্রী রাখার যোগ্য বলেই মনে করেনি। কত বড় সমস্যা ভাবুন, একজনের পার্টি সেই মুখ্যমন্ত্রীকে ফুল টার্ম রাখেনি, তাকে সরিয়ে দিয়ে ডক্টর মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করেছে। তিনি এসে পাশের রাজ্যে জ্ঞান দিচ্ছেন, কোনো কথা হলো? একবার ফুল টার্ম কমপ্লিট করতে পারেননি, 3 বারের মুখ্যমন্ত্রী। একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলছিল, সেই টুর্নামেন্টের পরিণতি দেখুন কি। টিকিয়াপাড়ায় কারুর মনে হলো বিরিয়ানি খেতে যাব, তো বিরিয়ানি খেতে গিয়ে কি হলো, ওখানে একটা গন্ডগোল দোকানে দাঁড়িয়ে, আর সেই বিরিয়ানির খাওয়ার বাসনা সেটা চলে গেল অস্তাচলে, হয়ে গেল বোমাবাজি। তাহলে রাজ্যে যখন বারবার বিরোধীরাই প্রশ্ন তুলছেন, কোথায় আইন শৃঙ্খলা, কোথায় পুলিশের ভূমিকা, কোথায় অ্যারেস্ট, কেন বিরিয়ানি খেতে লোকে পকেটে বোমা নিয়ে যাবে, কেন এই রকম একটা পরিস্থিতিতে আসতে হবে? খুব স্বাভাবিক এই প্রশ্নগুলো বর্ণর কাছে তো থাকবেই। বর্ণ, কীভাবে দেখছো বিষয়টাকে? না, আমি তো বিরাট বিরিয়ানি ভক্ত। বিরিয়ানি খেতে গিয়ে আমি পকেটে টাকা পয়সা নিয়ে যাই, কাঠ ফাট নিয়ে যাই, স্বাভাবিক। তো বিরিয়ানি খেতে যে বোম নিয়ে গেছে তার বিষয়ে আমার বলার ক্ষমতা নেই, যোগ্যতা নেই, আমি ভাবতেও পাচ্ছি না এটা নিয়ে কী বলবো। তবে একটাই কথা বলতে পারি, এ সুস্থ মস্তিষ্কের ব্যক্তি না, ক্রিমিনাল মাইন্ডসেট এর আছে, বোঝাই যাচ্ছে। সে যেই হোক, সে তার যাই অ্যাফিলিয়েশন হোক, যে ধর্মের, যে বর্ণের, যে দল, যে পাড়া, তার ক্রিমিনাল অ্যাফিলিয়েশন থাকতে বাধ্য। কারণ বোম তো আর জয়নগরের মোয়া না, শীতকালে দোকানে গেলাম কিনে নিয়ে এলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ উইল টেক ইট ওন কোর্স, ল উইল টেক ইট ওন কোর্স। টাইম দিয়ে দেখা যাক, এরা তো ক্রিমিনাল বোঝাই যাচ্ছে, একে তো আর পাড়ার রকে গেলে পাওয়া যাবে না বা চায়ের দোকানে পাওয়া যাবে না। যখন এরকম একটা ঘটনা ঘটেছে নিশ্চয়ই পালিয়ে যাবে, অ্যাবসকন্ডেড থাকবে, পুলিশ খুঁজে বের করবে। এরকম বহুশই হয়েছে যেখানে এরকম বসে বলেছি লোকে ধরা পড়ছে না, পরের দিনে দেখা গেছে ধরা গেছে। আমরা সেই আশাই রাখছি। বেহালার ঘটনা এখন অ্যারেস্ট নেই, দেখা গেছে তো কি হয়েছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজ থেকে তো ভিডিও আপলোড করা হয়েছে। যেহেতু খেলা চলছিল, সেটা সুদীপ পল্লে মহাশয় ওখানকার দীর্ঘদিনের কাউন্সিলর, ওনার খেলার ওখানে যে খেলা হলে যা হয় বড় টুর্নামেন্ট, মাইক ফাইক বাজাচ্ছিল, সেখানে গিয়ে তাদের বক্তব্য এখানে মাইক চালানো যাবে না, সেই বক্তব্য রাখার জন্য দলবল ঢুকে সেখানে তাণ্ডব নৃত্য। তার জন্যে যা যা দরকার, যেভাবে প্রতিরোধ করা দরকার সেইভাবেই হবে। আমরা তো সুভাষ অনুগামী, নেতাজি সুভাষের অনুগামী। আমরা তো যেভাবেই দেখাবে, যেরকম আয়না দেখাবে সেরকম প্রতিচ্ছবি দেখবে। মানে আয়না কে দেখাবে? এই তো যারা এসেছিল আমাদের প্রোগ্রামে অন্যান্য দলের, এই বিপ্লব দেবের যারা অনুগামী এবং পশ্চিমবঙ্গে বিপ্লব দেবের জন্য যারা আয়োজন করেছিল সভা, তারা আমাদের সভায় এসে, দলীয় সভায় এসে যেভাবে যেরকম তাণ্ডবলীলা চালিয়েছে,
তার খানিকটা দেখেছে। দেখো পশ্চিমবঙ্গে তো পশ্চিমবঙ্গ কলকাতা কর্পোরেশন যদি চলে আসা যায়, কলকাতা কর্পোরেশনে 144টা ওয়ার্ড আছে। খুব সম্ভবত একজন বা দুজন কংগ্রেসের কাউন্সিলর, 3জন বিজেপির কাউন্সিলর, বাদবাকি নির্দল কিছু আছে, বাদবাকি সবই মানে 100 প্রায় 25-27টা 30টা মতো তৃণমূলের কাউন্সিলর। প্রতিটা ওয়ার্ডে তৃণমূল বিজেপি আছে, তাদের পার্টি অফিস আছে, তাদের নানা রকম সভা হয়। কোন সভায় এরকম হয় দেখেছো? আমরা তো মেজরিটি, আমরা তো পাওয়ারের সেন্টারে। 144টার মধ্যে 130টা যদি আমাদের সিট থাকে, তার মানে আমরা ক্ষমতার অলিন্দে বেশিরভাগ ক্ষমতাটা আমাদের হাতে। এবার সেই জায়গায় তোমরা কোথায় দেখেছো যে এখানে কথা বলছো পুরসভার ভোট কিভাবে হয়েছে বাংলায়, সেই কথাও কিন্তু স্বাভাবিকভাবে বিধানসভার ভোট কি করে হয়েছে, লোকসভার ভোট কি করে হয়েছে? আমি তোমার কথা মেনে নিলাম, পুরসভার ভোট আমি যদি ফর দি টাইম বিং যদি ধরে নিই তোমার কথা অনুযায়ী, যে তুমি যে টোনে বললে, তুমি কি হয়েছে বলনি, যে টোনে বললে যে পুরসভার ভোট কি করে হয়েছে, আমি ধরে নিলাম তোমার টোনালে তুমি যা টোনে বললে তাতে পুরসভার ভোট হয়তো তোমার কথা নিউট্রাল হয়নি, আমি ছড়িয়ে দিলাম। 8 দফায় ভোট, কত হাজার, 10,000 11,000 কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী দিয়ে, এত মিডিয়া, তোমাদের চতুর্থ স্তম্ভের ছড়াছড়ি, তাদেরকে দিয়ে বিধানসভা ভোট হলো, তারপরে লোকসভা ভোট হলো, সেখানে কি হলো? বেশ, সেখানে কি হলো? রেজাল্ট কি হলো? তুমি বলো না, বেশ বলে না, তুমি বলো। না আমি বলেছি একদম শুরুতে যে অভিযোগগুলো উঠেছে, আমি বলছি যাই হোক, আমি বলছি কি যে 1946, আজকে শ্রমিক দা এই কথাটা বলছেন যে 1946-এর অবস্থা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। আমি আমি একটু ওফেলেদির কাছে আসতে চাই। যদি এটা হয়ে থাকে দিদি, 1946-এর অবস্থা পশ্চিমবঙ্গে যদি তৈরি হয়ে থাকে, তাহলে তো আমি বলবো ইলেকশন কমিশনের কাছে এটা বিরাট চ্যালেঞ্জ। মানে কত কোম্পানি কেন্দ্র বাহিনী দিয়ে তাহলে ভোট করাতে হবে যদি এটা সত্যি হয়ে থাকে, যে কথা আজকে শ্রমিকদা বলছেন, কত কোম্পানি কেন্দ্র বাহিনী লাগবে, কটা দফায় তাহলে ভোট করতে হবে, কি মনে হচ্ছে? দেখুন, আমি তো ইলেকশন কমিশনের প্রতিনিধি নই, আমি ভারতীয় রাজনীতিটা করেন, কি বলছেন? একদম ভারতীয় জনতা পার্টির প্রেক্ষিতে আমি কথাটা বলবো। গণতন্ত্র বলে পশ্চিমবঙ্গে মূলত বর্তমানে কিচ্ছু নেই। আচ্ছা, এবং সেই কারণে আপনারা সবসময় দেখছেন গণতন্ত্রের এই যে চতুর্থ স্তম্ভ বলা হয়, আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়াকে একেবারে চেপে দিতে বলা হচ্ছে, খবর, সঠিক খবর যাতে সামনে আনা না হয়। সেখানে আমি তো স্যালিউট জানাই যারা এই মিডিয়ার যারা কাজ করছেন, রিপোর্টাররা খবর তুলে আনছেন, আমরা তাই খবরগুলো দেখতে পাচ্ছি। আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এখন যে এইভাবে সভাগুলোতে আক্রমণ করতে বলছেন, সভা করতে দিচ্ছেন না, আসলে উনি বুঝে গেছেন এতদিন কিন্তু একটা কনফিডেন্স ছিল। ব্যাডমিন্টন ওখানে হামলাটা তো বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠছে। না, এবার বলি, বিজেপি যদি এতই ক্ষমতাসীন হয়ে যাবে বিরোধী হয়ে, তাহলে তো আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্ষুনি তো পদত্যাগ করা উচিত। এত ক্ষমতা যদি দিয়ে থাকে বিজেপির ক্ষমতা থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবে না, মানে বিজেপি যদি ক্ষমতাশীল বিরোধী হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ কি সেখানে? উনি কেন পদত্যাগ করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী শূন্য রাখতে চান সব জায়গায়, সেখানে জনমত যেভাবে গড়ে উঠছে উনি সেই দেখে ভয় পেয়েছেন। আমি একটু এইখানটা একটু মানে বলতে চাই, আমি বর্ণর কাছে আসছি এক মিনিট। এই যে ওফেলেদি আপনি কথাটা বলছেন না যে বিরোধী শূন্য রাখতে চান মমতা বন্দ্যোপাধ্যায়, শূন্য ভারত কে বলেছিল? কংগ্রেস মুক্ত ভারত, এক্স্যাক্টলি, এটা তো ডেফিনেটলি। পাশাপাশি নন্দীগ্রামে এই যে সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় 5টা আসনে জয়ী হলো, তার আগের দিন কি হামলাটা হয়েছে? 22টা আসনে জয় হলো, অর্থাৎ এই মুহূর্তে সমবায় তৃণমূলের দখলে। বিরোধী শূন্য কিনা বলুন ম্যাডাম, বিরোধী শূন্য। যদি আমি এটা জিজ্ঞাসা করি যে সেবাশ্রয় চললো তার আগে, পরিষেবা দিল তৃণমূল কংগ্রেস, আর তৃণমূল কংগ্রেস যদি ভোটে যেতে তখন দোষ হয়ে যায়, তখন এই কথাগুলো সামনে আসে। মানুষ যদি পরিষেবা পায়, তারপর যদি সেই পরিষেবায় আসতে বিরোধী শূন্য না দিদি, পরিষেবাটা উনি কেন বলছেন? আমার বেলা একটু শুনে নিন। উনি মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন কিন্তু ভীষণ নিজের প্রতি যে মানুষের একটা কনফিডেন্স থাকে, এটা কিন্তু ছিল ওনার, ছিল বিগত ইলেকশনেও ছিল। ওনার যে জনমোহিনী প্রকল্পগুলোর ওপরে ওনার আস্থা ছিল, কারণ মানুষের আস্থা ছিল। এখনো
বর্তমানে নেই, কারণ প্রকল্পগুলো কার্যত বহু জায়গায় একেবারেই মানুষের কাছে পরিষেবা যাচ্ছে না। এই লক্ষ্মীর ভান্ডার বহু জায়গায় পৌঁছয় না। আমি বলছি তো, মানুষ শুধু তার টাকা নিয়ে সন্তুষ্ট থাকে না, আচ্ছা, মানুষ আপনার চায় অভিযোগগুলোর প্রত্যেকের সঙ্গে হাতে সহমত চাকরি, কিনা মিতাদি যেখানে একটু শিল্প কথা বলি। কারুয়া আমি আসবো দিদি, মুখ্যমন্ত্রী। মিতাদি না এক মিনিট বর্ণ, আমি আসছি একটু মিতাদির এখানে এই অভিমতটা জানার চেষ্টা করব। যে কথা অভিলিয়া দিয়ে বলছেন যে পরিষেবা মানুষ এখন আর আগের মতো পাচ্ছে না, আপনি সহমত? দেখুন, 15 বছরের শাসনের পরে অ্যান্টি ইনকামবেন্সি থাকবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখানে আমরা অ্যান্টি ইনকামবেন্সির কথা বলছি না, এখানে আমরা রাজনৈতিক সন্ত্রাসের কথা বলছি বা পলিটিক্যাল ভায়োলেন্সের কথা বলছি। আপনি যদি শুধু ডেটা বা স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলেন, বিগত কয়েক বছরে পুরো দেশে পলিটিক্যাল মার্ডার্স বা যে রাজনৈতিক হত্যা হয়েছে, যে হত্যার সাথে কোনো রাজনৈতিক উদ্দেশ্যকে যোগ স্থাপন করা গেছে, সেই সংখ্যায় কিন্তু পশ্চিমবাংলা পুরো ভারতবর্ষের নাম্বার 1 স্থানে থেকেছে। ডেটা সোর্স বলে দিচ্ছি, এনসিআরবি ডেটা। নাম্বার 2, এখানে একজন আরটিআই অ্যাক্টিভিস্ট মিস্টার গোস্বামী, তার একটা আরটিআই রিপ্লাইতে এসেছিল যে যতগুলো মার্ডার অ্যাকচুয়ালি হচ্ছে, পলিটিক্যাল মার্ডার যেগুলোকে বলা হয় বা রাজনৈতিক হত্যা, সেই সংখ্যা নাকি সঠিকভাবে এনসিআরবির কাছে রিপোর্টেড হচ্ছে না। অর্থাৎ যেটার ভিত্তিতে আমরা বলছি যে এতগুলো রাজনৈতিক মার্ডার হয়েছে, যেমন আমরা জানি 2023-এ 48খানা মৃত্যুর কথা আমরা বলি পঞ্চায়েত ইলেকশন। গত বছরে আমরা দেখলাম ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের সময় মুর্শিদাবাদে 3 জনের হত্যা, কালীগঞ্জে নদিয়াতে যখন নির্বাচন হলো তখন ওখানে তামান্না খাতুন 9 বছরের একটি শিশুর হত্যা, এবং আমরা দেখলাম উত্তরবঙ্গে কুচবিহারে বিজেপি সমর্থকদের হত্যা। তো আমরা যে সংখ্যাটাকে মানে মিডিয়াতে আসছে, পাবলিক ডোমেনে আসছে, তার বেশিও সংখ্যা থাকতে পারে এরকম একটা সংখ্যা জানানো হচ্ছে। এটা কিন্তু পিওর ডেটা, এটা কিন্তু পিওর স্ট্যাটিস্টিক্স। এবং এই বলে রাজনৈতিক সন্ত্রাস বা মারপিট বা এই ফিয়ারের বা ইন্টিমিডেশনের যে কালচারটা তৈরি হয়েছে পশ্চিমবাংলায়, সেটাকে সাধারণ করা বা ন্যাচারালাইজ করা, এটা বলে যে আগেও হতো, বামের জামানায় হতো, তাই এখনো হবে এবং আগামী প্রজন্মও হয়ে যাবে, এটা কিন্তু কোনো যুক্তি হতে পারে আমি না। বলিনি না, আমি আসবো, না, আমি আপনাকে একটু কোট সবার করছি মত না শুনে এখানে। নিয়ে আবার এখানে আসবো। বহু এটা তো মানুষ এটা আমাদের বলে, industry। এটা না, আসবো, আমাকে please। বলে নিতে দিন। বলুন। এইটা বলা যেটা আগে হতো বলে ভায়োলেন্সকে নর্মালাইজ করার যে টেন্ডেন্সিটা মাঝে মাঝে দেখা যায়, সেটা কিন্তু সম্পূর্ণ যুক্তিহীন। তো ভায়োলেন্স আমাদের আগামী প্রজন্মের জন্য আমরা কিরকম বাংলা রেখে যেতে চাই, কিরকম ভারতবর্ষ রেখে যেতে চাই, সেখানে রাজনৈতিক সন্ত্রাসের জায়গা আছে কিনা, সেখানে রাজনীতির মধ্যে মারপিট বা এই প্রতিরোধের রাজনীতির কালচারের জায়গা আছে কিনা, সেটা কিন্তু এই প্রজন্মকে স্থির করে যেতে হবে। আমি উত্তর দিই, আচ্ছা, চট করে। না আমি একটা চট করে ব্রেক নিই, কারণ আমি তাপসদার কাছে যাব। বিরোধীদের মত শুনে আমি ধরুন যে যে জায়গায় এই গন্ডগোল অশান্তি, খুব কারণগুলো খুব অদ্ভুত। এই যে 4 জায়গায় ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, কারণগুলো অদ্ভুত। এই কারণে বলছি, কারণ একটা ব্যাডমিন্টন খেলা চলছিল, সেখান থেকে এত দূর গড়ালো পরিস্থিতি। একটা সমবায় নির্বাচন চলছিল, সেখান থেকে গড়ালো এরকম পরিস্থিতি। আমি নন্দীগ্রামের কথা একটু আলাদাভাবে এখানে এমফেসাইজ করতে চাইবো এই কারণে, কারণ এটা বরাবর তো রাজনৈতিক আধিপত্যের একটা লড়াই চলবেই এখানে, এবং আগামী নির্বাচনেও চলবে, এটা নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না। পড়শি জেলার মানুষ হচ্ছে তাপসদা। আমি একটু তাপসদার কাছে আসি। তাপসদার যে সমবায় সমিতিতে জয়, সেটা নাকি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এবং সেখানকার প্রায় 100% বাসিন্দাই সংখ্যালঘু সম্প্রদায়ের। তারপরেও আমি বিজেপির কথা বলবো যে তারা 18টা আসন পেল। কিভাবে দেখছেন বিষয়টিকে? না দেখো, এই মুহূর্তে পশ্চিমবাংলায় যে নির্বাচনগুলো হচ্ছে, সেই নির্বাচনগুলোতে মানে পিসফুল নির্বাচন হচ্ছে না, মানুষ সব জায়গায় ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে না। প্রশাসনের একটা অংশ একটা দলের হয়ে যুক্ত হয়ে গন্ডগোলের কারণ কি এটা? আমি এখানে একটু আসতে চাইছি যে 18টা আসন পাওয়া সংখ্যালঘু অধ্যুষিত একটা জায়গায় সমবায় নির্বাচন চলছে, সেটা কি কারণ? নৈমিত্য পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখছি যখনই সমবায় নির্বাচন, কেন লোকাল বডি নির্বাচন, পঞ্চায়েত, পৌরসভা, তুমি একটু আগে বলেছো যে এই ছোট্ট ছোট্ট নির্বাচনগুলোতেও একটু নিরপেক্ষ নির্বাচন হওয়ার কোনো উপায় নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ রায় দেওয়ার জন্য, তৃণমূলের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য ছটফট করছে, কিন্তু প্রশাসনের একটা অংশ তারা শাসক দলের হয়ে কাজ করছে। এইরকম একটা পরিস্থিতি সেখানে তৈরি হচ্ছে আর কি। তাপসদা, এটা মাথায় রেখেই বলছেন তো যে 5টা জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জয়ী? ছটফট কে করছে দাদা? বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেন হয়? এই অভিজ্ঞতা পঞ্চায়েত নির্বাচন থেকে আমাদের বিভিন্ন জায়গায় আছে।
মনোনয়ন দেওয়ার পরে পুলিশ নেমে পড়ছে বাড়িতে বাড়িতে গিয়ে মনোনয়ন প্রত্যাহার করা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় মানে সেটা গণতন্ত্র নয়। ও প্রশাসনের পক্ষ থেকে আমরা কেশপুরে দেখেছি, গড়বেতাতে দেখেছি, পঞ্চায়েত নির্বাচনে যতগুলো নমিনেশন হলো তাদের বাড়িতে বাড়িতে ওসির নেতৃত্বে টিম গিয়ে তাদেরকে উইথড্র করানো হয়েছে। আই উইটনেস, আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি, এইভাবে উইথড্র করিয়ে কিছু হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় করা হয়। আর সামগ্রিকভাবে আজকে যে বিষয়টা নিয়ে তুমি আলোচনা করছো সেটা বলো তো, রাজ্যে কি সরকার বলে প্রশাসন বলে কিছু আছে? গোটা রাজ্যটা অনেকদিন আগে আমরা দেখতে পাচ্ছি যে সেটা সমাজ বিরোধীদের হাতে চলে গেছে। একটা সময় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন আমি গুন্ডা কন্ট্রোল করি। খিদিরপুরের ঘটনা থেকে সে অভিজ্ঞতা সবার আছে, একাধিকবার আমরা স্টুডিওয় আলোচনা করেছি, এই শোতেও আলোচনা করেছি। আজকে সমাজ বিরোধীরা তারা প্রায় রাজ্যের দখল নিতে চলেছে, তা না হলে এত অশান্তি কেন শুরু হবে? প্রশাসন তারা তাদের দায়িত্ব পালন করতে পারছে না। আর যদিও প্রশাসন যদি দায়িত্ব পালন করতো, এই ঘটনাগুলোতে আজকে বেহালার ঘটনাতে, শখের বাজারের ঘটনা, নন্দীগ্রামের বেহালার ঘটনাতে আজকে গ্রেপ্তার কেন শূন্য থাকে এখনো পর্যন্ত? গোটা রাজ্যে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। আমি আমার তৃণমূল প্রতিনিধি একটা কথা মনে করিয়ে দিল শীতকালে, খুবই ইন্টারেস্টিং, যে জয়নগরের মোয়া নাকি যে বোমা, আরে জয়নগরের মোয়ার চেয়ে এখন গোটা পশ্চিম বাংলায় বোমা বন্দুক অ্যাভেলেবেল হয়ে গেছে। রশিদ খান মনে আছে বড়দা? কারখানা তৈরি হচ্ছে বড়দা, রশিদ খান মনে আছে? আরডিএক্স বিস্ফোরণ লালবাজার থেকে 100 মিটারে গোটা বাড়ি ধসে গেছিল, ট্রাম লাইন 6 ফুট উপরে উঠে গেছিল। একে একে শুনি, বর্ণ একটু শুনে নি। হ্যাঁ, আমি আপনার সময় আমার সময় আপনি আমাকে মেনশন করে বললেন তো তাই উত্তর দিলাম। সময় দেবেন, আপনাকে মেনশন করে বললেন তো তাই আমি উত্তর দিলাম। গোটা রাজ্যে প্রশাসনের ব্যর্থতা না থাকলে আজকে বারুদের স্তূপে বাংলা, একাধিকবার বলেছি আমরা, বোমা বন্দুকের উপরে বাংলা বসে আছে, অবৈধ বন্দুক। তাহলে তাপসদা, আমার প্রশ্ন তো এটাই, যে আমি ধরে নিচ্ছি আপনার কথা অনুযায়ী বোমা বারুদ গুলি এই সব কিছুর উপর বাংলা বসে রয়েছে। যদি সেটাই সত্যি হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশনের কাছে এটা কত বড় চ্যালেঞ্জ? শুধু এসআইআরটাই তো চ্যালেঞ্জ নয়, তারপরের চ্যালেঞ্জটা তো অপেক্ষা করে আছে, যেটা এপ্রিল মাসের 3rd উইকে হতে চলেছে। আমি দেবারাতি যে কথাটা বললাম, এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে আর নির্বাচন কমিশন করবে, কারণ আরএসএস এর দুটো রাজনৈতিক দল, তাদের এখন যে খেলাটা চলছে, আরএসএস এর দুটো রাজনৈতিক দল, একটা বিজেপি একটা তৃণমূল কংগ্রেস, যে পরিস্থিতিটা তৈরি করছে গোটা ভারতবর্ষের এবং রাজ্যের যা অন্যান্য ইস্যুগুলো ছিল সেই ইস্যুগুলো থেকে নজরটাকে যে কোনো ভাবে সরিয়ে দিতে হবে। বেশ, বর্ণর কাছে আসবো, আমি আসবো দাদা, আসবো দাদা। আরেকটা বিরতিতে যাওয়ার আগে একটু বর্ণর উত্তরটা নেব, অনেকগুলো উত্তর আছে, অনেকগুলো আমি জানি। আমি আসবো তাপসদা, দাদা আমি আসবো, সুযোগ দেবো দাদা, আবারও আসবো। হ্যাঁ বেশ, ঠিক আছে দাদা। তাপসদা খালি টিভি ছাড়া জায়গা নেই, এটাই মুশকিল। বিজেপির প্রতিনিধি দিদি বলছিলেন যে নির্বাচনে কি করে তৃণমূল সিট পায়। এই নির্বাচনের আগে একটি সমবায় নির্বাচন হয় হেমতাবাদে, একক সংখ্যাগরিষ্ঠতা 100% সিট নিয়ে বিজেপি জেতে। সেখানে কি গণতন্ত্র ধ্বংস হচ্ছে না? সেই উত্তর উনি দিক। কংগ্রেসের প্রতিনিধি দিদি বলছিলেন যে এই ভোটে নানা রকম ভোটে হত্যা হয়েছে, এবং আমি কেন বাস্তবে অস্বীকার করার জায়গা নেই যে পশ্চিমবঙ্গে যে ইলেকশনকে ওরিয়েন্ট করে যে কালচার আমাদের আছে সেটা আমরা কমাতে পেরেছি কিন্তু থামাতে পারিনি। এর দায় থামানো, জিরো করতে পারিনি। তার জন্য যদি আমরা দোষী হই, আমরা দোষী। আমরা জিরো করতে পারিনি, আমরা কমাতে পেরেছি। বলছিলেন বিজেপির দিদি, কংগ্রেসের দিদি বলছিলেন যে বিজেপির ওয়ার্কাররাও মার্ডার হয়েছে, মনে আছে? না আপনি মেনশন করেছেন, কোনো নাম নিয়ে না, আপনি বলেছেন যে বিজেপির কর্মকর্তারাও হয়েছে। তো আমি আপনাকে বলছি বিজেপির কর্মকর্তা একজন কাশীপুর বেলগাছিয়ার, তাকে পাওয়া গেল একটা জায়গায়, খালি জায়গায়, গলায় দড়ি দিয়ে ঝুলছে। অমিত শাহ নিজে প্রেস করে বলে দিলেন ওকে তৃণমূল ঝুলিয়ে মেরেছে। ওনার পোস্টমর্টেম হলো কোথায়? অমিত শাহ নিয়ন্ত্রণাধীন কমান্ড হসপিটালে। সেখানে রিপোর্ট বেরোলো এটা মার্ডার না, এটা সুইসাইড। সেম তারপরেও একটি ঘটনা, আমার স্পেসিফিক্যালি নাম, ম্যাডাম আমাকে বলতে দিন, আমি কারোর সময় বলিনি, আপনি বলেছেন না, আপনি আমাকে জিজ্ঞেস করে বলেছি, আমি চুপ করে গেছি, ঠিক আছে? সিপিএম এর প্রতিনিধি দাদা বলছিলেন যে তৃণমূল কোথাও ভোট করতে দেয় না। আমি মাস দেড়েক আগেকার কথা বলছি, আসানসোলে সব থেকে বড় স্পঞ্জ আয়রন একটা কারখানা, প্রাইভেট কোম্পানি, আমি নাম নিচ্ছি না, সিপিএম কেম আউট উইথ ফ্লাইং কালার্স, একদম মানে 100% ওরা সব কটা সিট পেয়েছে। তাহলে সেখানে কি করে সিপিএম জিততে পারছে? সেখানেও তো আমাদের এমএলএ আছে, এমপি আছে।
তার মানে যেখানে ওদের সংগঠন আছে সেখানে ওরা জিততে পারে, অধিকাংশ জায়গায় ওদের সংগঠন ক্ষয়িষ্ণু, তাই জন্য ওরা জিততে পারে না, সেটাকেই ওরা কাউন্টার করছে সবসময়, বাংলাকে অপমান করে, বাংলাকে তাচ্ছিল্য করে। না, নন্দীগ্রামে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় বর্ণ, নন্দীগ্রামে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। আমি যে কথা বলছিলাম যে 5টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে, এটা কি নির্দেশ করে বা কি ইঙ্গিত করে? দেখুন, যেভাবে নন্দীগ্রামের যিনি বিধায়ক, রাজ্যের বিরোধী দলনেতা, সে যে ন্যারেটিভে পশ্চিমবাংলার বুকে রাজনীতি করা শুরু করেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। জনজাতি গোষ্ঠী, ধর্মীয় মানে সিলেক্টিভ জনজাতি গোষ্ঠীকে তারা আক্রমণ করে যেভাবে রাজনীতি করছে, যেভাবে গণতন্ত্রের পীঠস্থান আপনার বিধানসভার গেটে দাঁড়িয়ে বলে আমরা সরকারে এলে মুসলিম এমএলএদেরকে ছুঁড়ে গঙ্গায় ফেলে দেবো, সে যে রকম এই ন্যারেটিভ সেট করেছে এই 2020-তে বিজেপি জয়েন করার পর থেকে, তাতে যেখানে যেখানে যারা যারা থ্রেটেন্ড হবে তারা এক হয়ে ভোট দেবে। এবং আমি আপনাকে একটা কথা বলে দিই, দোরগোড়ায় তো আমাদের নির্বাচন, বিজেপি দেখবে যে কোনো বর্ডার ডিস্ট্রিক্টের জায়গায় কিন্তু বিজেপি ভালো রেজাল্ট করে। এই ধর গাইঘাটা ভাইঘাটা ওই দিকটা যদি দেখো মতুয়াদের ভোটে, এবার তোমরা দেখবে মতুয়ারাও ওদের থেকে মুখ ফেরাচ্ছে। জাস্ট আজকে বলে গেলাম, ভোট কিছুদিন মিলিয়ে নেবে। আমরা তো বুথ লেভেলে কাজ করি, বুথে বুথে যাই, সব জায়গায় ঘুরি। এরা যেভাবে টার্গেট করছে, যারাই এদেরকে ভোট দিচ্ছে না তাদের কি কখনো বর্ণে, কখনো ধর্মে, কখনো ভাষায়, যেভাবে এরা টার্গেট করছে, অ্যাটাক করছে, তাতে এদের ভোট যে শূন্যতে চলে আসে। বিজেপির তো ক্ষমতাই নেই। কিসের ক্ষমতা নেই? আছে ক্ষমতা, সিট সংগঠন দিয়েছে আছে, তো। বুথে কর্মী দিতে পারবে। যেখানে দেখুন, ওর ঘরে কি আছে না আছে আমার দরকার নেই জানার। আমি বলতে পারি তৃণমূল কংগ্রেসের প্রতিটা বুথে, প্রতিটা ব্লকে, প্রতিটা ঘরে ঘরে তৃণমূল কংগ্রেসের রিপ্রেজেন্টেটিভ আছে। হয়তো কোথাও ফিজিক্যালি কোথাও তৃণমূল করে এরকম ব্যক্তি আছে, বা কোথাও বেনিফিট পায় এরকম ব্যক্তি আছে। তারাই আমাদের সবথেকে বড় স্ট্রেংথ, এবং এই স্ট্রেংথ নিয়ে চতুর্থবারের জন্য 250+ সিট নিয়ে তৃণমূল কংগ্রেস আসবে। আমাদের কারুর নামে কুৎসা করতে হয় না, কোনো যারা আমাদের ভোট দেয় না তাদেরকে গালিগালাজ করতে হয় না, আমাদেরকে মানুষকে বিভ্রান্ত করার জন্য ধর্মের জিগির তুলতে হয় না। আমরা বলি রুটি কাপড়া মাকানের কথা, আমরা বলি লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, বিনামূল্যে ওষুধ, সিটি স্ক্যানটাও ফ্রিতে হয় আজকের দিনে সরকারি হসপিটালে। আমরা বলি এইগুলো দিয়ে আমরা ভোট করব এবং মানুষকে পরিষেবা দিয়ে আমরা ভোট নিয়ে আসব। শিশুকে এই ন্যারেটিভ আর এখন কাজ করবে না। এখন হচ্ছে শেষ কথা পরিষেবা। আপনাদের এখানে যে পরিষেবা দেবে, জলপাইগুড়ি হাসপাতালে, বেশ, জলপাইগুড়ি হাসপাতালে আমি একটু একটা ব্রেক নেব, ওফেলে দিয়ে আসছি, একটা ব্রেক নেব। এটা কি তাহলে সবাই মানেন বা বিশ্বাস করেন যে পরিষেবাটাই শেষ কথা, যে পরিষেবা দেবে ভোট মানুষ তাকেই দেবে? খুব দ্রুত ফিরছি একটা বিরোধী আইএসএফ এর সংঘর্ষ, এর কি কারণ? ক্ষমতা দখল বা ক্ষমতা প্রতিষ্ঠিত থাকুক দিনের পর দিন, বছরের পর বছর, এইটাই চেয়ে যাওয়া। কিন্তু বিরতিতে যাওয়ার আগে বর্ণ অন্তত যে ইঙ্গিতটা করছে যে পরিষেবা দিলেই তো হয়ে যায়, সেখানে তাহলে ক্ষমতা জাহির করারই বা কি প্রয়োজন? শেষ কথা তো মানুষ বলবে, শেষ কথা তো ভোট বক্স বলবে। ওফেলিয়াদি কিভাবে দেখছেন বিষয়টা? উনি সিলেক্টিভ জনজাতির কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি দেখেছি, ওনার তোষণের রাজনীতি সবাই দেখেছে। উনি এই সিলেক্টিভ জনজাতি আমরা সরিয়ে রাখি। মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতি করছেন, ঠিক আছে, আমি বুঝলাম আপনার কথা, আমি এটা একটু সরিয়ে রাখি। আমি বলছি পরিষেবা দিলে মানুষ ভোট দেবেই, কিছু করার নেই। হ্যাঁ, তাই কি? পরিষেবা যদি মানুষ পায় তবে তো ভোট দেবে। এখন তো মানুষ কেন মনে হচ্ছে আপনাদের? এবার আমি বলি কি পরিষেবা পাচ্ছে না, একদম গ্রাউন্ড জিরো থেকে, এটা বলতেই হবে আমাদের। হ্যাঁ বলুন। দেখুন, জল জীবন মিশন পাইপলাইনগুলো তৈরি হওয়া উচিত, এখন সবার বাড়িতে জলটা চলে যাওয়া উচিত ছিল। টাকা কিন্তু পেয়ে গেছেন, সরকার কিন্তু টাকা পেয়ে গেছে কেন্দ্র থেকে, সবার বাড়িতে জল নেই। হ্যাঁ, টাকার হিসেব দিচ্ছেন না বলে পুরো টাকা আসেনি। শুনুন, এরপরে বাংলার বাড়ি, এটা তো বলবো, এই যে উনি পরিষেবা দেন বাংলার বাড়ি, আসলে তো ওটা হচ্ছে একেবারে পিএম আবাস যোজনা। পিএম আবাস যোজনার কত পার্সেন্ট পিএ সেন্ট্রাল থেকে আসে, কত পার্সেন্ট স্টেট দেয়? এইবার যখন নেবেন না, আমি বলছি, আর জমিটা কে দেয় না? এইবার যেটা বিষয়, জমি তো ওই যে টাকা মাটি টাকা, ওই নিয়ে আর কথা বলবেন না।
এরপর যার যার বলে জমি গেছেন টাকা আছে, মাটি মাটি টাকা। যার যার আপনি জমি, কি রামকৃষ্ণদেবকে অপোজ করছেন? আমি না, আমি বলছি টাকা তো। মাটি মাটি টাকা না না, আমি আর রামকৃষ্ণদেবের মমতা বক্তব্য। বন্দ্যোপাধ্যায়ের উক্তিটা বললাম না। এ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উক্তিটা বললাম না বলে বাঙালি, এটা আপনি বললাম। রবীন্দ্রনাথ ঠাকুর বলবেন, রামকৃষ্ণদেব বলবেন, স্বাভাবিক। ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়টা Central বললাম না, leadership থামুন। আপনারা বুঝবেন না, সেটা বলতে আলাদা দিন। কথা। আপনাদের যে বিষয়টা, এই যে জনমোহিনী প্রকল্প, মানুষ যদি সত্যি পরিষেবাগুলো পেত, আমরা তো দেখতে পাচ্ছি মিড ডে মিল তো সর্বশিক্ষা অভিযানে, সেখানে পর্যন্ত টাকা চুরি হচ্ছে, ছাত্রছাত্রীরা খাবার পাচ্ছে না পেট ভরে, সাইকেল এমন দেওয়া হচ্ছে 2 দিন ব্যবহার করতে পারছে না। আর সেই সাইকেল যে- নিয়ে বিজেপির মিছিলে যাচ্ছে। সে আপনারা এসব চোখে দেখেন, যার ফলে মিডিয়াতে মমতা আছে। বন্দ্যোপাধ্যায়ের দল ভয় পেয়েছে বলেই আজ আমরা বেহালা দেখতে পাচ্ছি। আজ আমরা যত্রতত্র দেখতে পাচ্ছি বলা হচ্ছে কোনো অনুষ্ঠান যাতে বিজেপি করতে না পারে, মাঠ দেয়া হচ্ছে না, জায়গা দেয়া হচ্ছে না। এইটাই তো চলছে বিজেপির সঙ্গে। কারণ এইটাই তো অদ্ভুত লাগে যে বিজেপি এত অভিযোগ করছে যে তাদেরকে কিছুই দেওয়া হচ্ছে না, কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, একটা সভাও তারা করতে পারছে না, অথচ এই মিতাদিরাই এদের সঙ্গে সেটিং এর কথা বলে। মিতাদি কেন বলেন তাহলে? দেখুন, সেটিং এর কথা তখন বলি যখন আমরা দেখি যে ইডি রেড চলছে, তার মাঝখানে এসে মমতা ব্যানার্জি সবুজ ফাইল নিয়ে বেরিয়ে যাচ্ছেন, কিন্তু ইডির যারা অফিসার তারা নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রয়েছে। যখন আমরা দেখি 2015-16 সালে সারদা নারদা স্ক্যামের ভিডিওগ্রাফিক এভিডেন্স থাকা সত্ত্বেও যখন আমরা দেখি যে সমস্ত নেতারা তাদের মধ্যে কেউ কেউ আবার শুভেন্দু অধিকারীর মতো বিজেপি চলে গেছেন, তারা এখনো বাইরে রয়েছে, তাদের কেউ কনভিকশন হয়নি। যখন ইডির কনভিকশন রেট দেখি তখন আমরা বলি সেটিং এর তথ্য। তো আমাদের না, একটু বলতে দিন, আমি কিন্তু কাউকে ইন্টারাপ্ট করি একটু শুনে নি প্লিজ। আমি পেছনে কিন্তু অনেকগুলো প্রমাণ রয়েছে, অনেক তথ্য আছে, তার ভিত্তিতে আমরা সেটিং এর কথা বলি। আপনারা তো দেখুন, already আজকের setting দিনে এর যারা মধ্যে। রাজনীতি করে, একটু আগে উনি বললেন যে সিলেক্টেড ফিউ, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, যিনি লিডার অফ অপোজিশনের মতো একটা কনস্টিটিউশনাল পজিশনে বসে বলতে পারেন যে আমি শুধু হিন্দুদের ভোটে জিতে এসেছি, তাই আমি শুধু হিন্দুদের সমস্যা নিয়ে কথা বলবো, আমি মুসলমানদের কথা বলবো না, এবং এটা উনি বারংবার বলেছেন, পাবলিক ডোমেনে আছে ওনার উক্তি, ওনার মন্তব্য। তাহলে সেই নেতার দল যে সাম্প্রদায়িক রাজনীতি করছে, ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, সেটা তো আর নতুন করে বলে দেওয়ার কোনো প্রয়োজন থাকে যে না। নন্দীগ্রামের ওই এলাকায় 100% সংখ্যালঘু মানুষের বাস, সেখানে 18টা সিট বিজেপি পায় কি করে? সেটা শুভেন্দু অধিকারী সংগঠনের জন্য হয়তো পেয়েছে। প্রথম কথা হচ্ছে শুনুন, এই যেখানে এই যে কথা বলা হচ্ছে না যে আমরা ভোটে জিতে এসেছি, স্বাধীন ভারতবর্ষে জাতীয় কংগ্রেস যতগুলো নির্বাচনে জিতেছে সেই রেকর্ডের কাছাকাছি অন্য কোনো রাজনৈতিক দল আজ অব্দি আসেনি। অস্বীকারও করি না আমরা, আজ অব্দি আসেনি, সেটা আমাদের ইতিহাস বলে দিচ্ছে। অস্বীকার করার জায়গা নেই। তো আমার বক্তব্য হচ্ছে যে শুধু রাজনীতিতে ইলেকশনে জিতেছি বলে আমরা যা খুশি করতে পারবো সেটার কিন্তু পারমিশন নেই। একটু শুনে নি, একটু শুনে নি। দেখুন, আমাকে প্রশ্ন করা হয়েছে, আমাকে বলতে যদি না দেওয়া হয় তাহলে তো মুশকিল। জল জীবন স্বীকার করে নিলেন যে আপনারা দেশের নাম নিতে পারেন না। INDIA কি হয়? INDIA কি হয়? INDIA উত্তর দিন, কি হয়? INDIA প্রনাউন্স করুন। INDIA প্রনাউন্স করুন। নিজের দেশের নাম প্রনাউন্স করছেন না আপনারা। আপনারা বন্দে ভারত বলেন, বন্দে মাতরম বলেন না। আপনাদের থেকে বড় দেশদ্রোহী আর কেউ হবে না। আপনারা বন্দে ভারত বলেন। প্লিজ অন্যদিকে চলে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে, একটু আলোচনা ফোকাস করি। একটু শুনি বর্ণ এক মিনিট একটু শুনবো একে একে, আর নাহলে একটা ব্রেক নেবো প্লিজ। তাহলে ব্রেকটা নিয়ে নিই, গতিতে ঘড়ির কাঁটা এগোচ্ছে। মিতাদি, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আপনি বলছেন, শুভেন্দু অধিকারীর সংগঠনের জোরে হতে পারে যে ওই সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতেও 18টা সিট পেয়েছে বিজেপি। মালদা মুর্শিদাবাদে কোনোদিন কি কংগ্রেস এই রাজনীতিটা করেনি? কি রাজনীতি করেনি? না, কখনো না, কোনোদিন কখনো, মানে ওই ভোট ব্যাংকটা কোনো ফ্যাক্টর নয়, কখনো না। কারণ যদি করে থাকতো তাহলে অধীর রঞ্জন চৌধুরী, যিনি 25 বছর ধরে ওখানে বহরমপুর থেকে এমপি থেকেছেন এবং ওখানে 5 বার লাগাতার এমপি ইলেকশন জেতা মুখের কথা নয়,
সেখানে দাঁড়িয়ে যখন উনি এই ধর্মীয় বিভাজনের কারণে হুমায়ুন কবিরকে দিয়ে একটার পর একটা এক্সট্রিম স্টেটমেন্ট করার ফলে উনি যেভাবে হেরে গেলেন গত বছরে, সেটা ধর্মীয় বিভাজনের রাজনীতি থেকে কংগ্রেস দূরে থেকেছে বলেই আমরা মানুষের দৈনন্দিন ইস্যুস নিয়ে কথা বলি, আমরা পরিষেবা নিয়ে কথা বলি, আমরা শিক্ষা, শিল্প, চাকরি কোথা থেকে আসবে, কি করে বিনিয়োগ আনা যাবে, কিভাবে পরিকাঠামো ঠিক করা যাবে, আমরা সেটা নিয়ে কথা বলি। আমরা টিএমসিকে অ্যাটাক করি তাদের গভর্নেন্সের পলিসিসের উপরে, তাদের দুর্নীতির জন্য, তাদের সন্ত্রাসের জন্য। আজকে আমি শুরুই করেছিলাম সন্ত্রাসের ডেটা দিয়ে, যে ডেটাটাকে উনিও রিফিউট করতে পারলেন না। আই এম গ্ল্যাড যে আমার টিএমসির ভাই অ্যাকচুয়ালি বললেন যে উনি স্বীকার করে নিলেন যে এখন এখানে রাজনৈতিক মার্ডার হয়, সেই রাজনৈতিক মার্ডার বা রাজনৈতিক সন্ত্রাস শেষ করা যায়নি। বলতে দিন। তো ফলে আমরা কিন্তু ডেটা নিয়ে কথা বলছি, মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং কি করে আগামী দিনে ভালো করা যায় সেটা নিয়ে কথা বলছি। আমাদের সম্পূর্ণ রাজনীতি কিন্তু ধর্মীয় বিভাজনের রাজনীতি থেকে অনেক অনেক দূরে, এবং সেই জন্য অধীর রঞ্জন চৌধুরীর মতো নেতাকে হেরে যেতে হয়েছে। তাহলে আমি আসছি বর্ণ। তাহলে বর্ণ যদি এটা উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে তাহলে তো আমাকে তাপসদার কাছে যেতে হয়। তাপসদা, না, সন্ত্রাস, ধর্ম, এইসব রাজনীতিটা তো তৃণমূল বিজেপি। আমি সিএন এর অ্যানিমেশন শিল্পীরা একটু আগে দেখালো না, বিজেপি তৃণমূলের খালি চন্দন আর নন্দনের বাইরে নেই। যুদ্ধ চলছে, এদের প্রকৃতপক্ষে যুদ্ধ কিছু নেই। ওই যে বলছে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, রুটি কাপড়া নিয়ে রাজনীতি করি। আরে ধর্ম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করে না তো কে রাজনীতি করছে? আজকে মুখ্যমন্ত্রীর কি কাজ নাকি মন্দির তৈরি করা, একের পর এক মন্দিরের মণিকতলায় গিয়ে ঘন্টা নাড়িয়ে পুজো দেয়? এটা না, ভারতের সংবিধানে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা তৈরির জন্য না। তাদের কাজ হচ্ছে মানুষের যে জনজীবনের যে সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান করবে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তৈরি করবে। মোদি যখন একটা জানেন তৃণমূলের আমলে কতগুলো ইউনিভার্সিটি হয়েছে, আপনাদের আমলে কতগুলো ছিল? আরে আপনি বলার মাঝখানে বলেন কেন? এটা তো বদভ্যাস, এটা বদভ্যাস। দেখতে পাচ্ছেন আমি কেমন চুপচাপ থাকি আপনারা যখন বলেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির করলেন, দুর্গার শিলান্যাস করলেন, মহাকালের শিলান্যাস করলেন, আর রাজ্যের নিয়োগ বন্ধ, এসএসসি বন্ধ, টেট বন্ধ, ৮,২০৩টা স্কুল বন্ধ হয়ে গেছে। একের পর এক প্রাইমারি স্কুল বন্ধ। বামফ্রন্ট জমানায় কত বেশি স্কুল বাড়ে তার চেষ্টা আমরা করেছি, আর একের পর এক প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। একটা বিষয় জানতে চাই, এটা যে বক্তব্যটা আপনি এই মুহূর্তে রাখছেন দাদা, না, আমি আপনার কাছেই থাকছি। আপনি যে বক্তব্যটা এই মুহূর্তে রাখছেন দাদা, এটা আমরা মোটামুটি প্রত্যেকটা নির্বাচনের আগে বামেদের কাছ থেকে শুনেছি, বা বলতে গেলে বিরোধীদের সবার কাছ থেকে শুনেছি। আমি রেমেডির কথা বলছি। আমি বলছি যদি তৃণমূল কংগ্রেস এতটাই খারাপ হয়ে থাকে, এতটাই খারাপ রাজনীতি তারা করে থাকে, তাহলে মানুষ পরিবর্তন আবার চাইবে। সেই পরিবর্তন আনার ক্ষেত্রে কি করছেন আপনারা? আমি ছেড়ে দিলাম ইলেকশন কমিশনের ভূমিকা, আমি ছেড়ে দিলাম রাজনৈতিক দল হিসেবে বামেরা কি করছে ছেড়ে দিন, সিপিএম কি করছে, বাম ছেড়ে দিন, সিপিএম কি করছে বলতে দিন। আজকের আলোচনার সমস্ত প্রতিনিধি এবং তোমার কাছে প্রশ্ন রাখছি, মানুষের সকলের নিয়োগের ব্যাপারে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কারা কথা বলছে? এরা তো শুধু মন্দির মসজিদ আপনারা বলেছেন, আমাকে প্লিজ বলতে দিন। তুমি বলো, পরিষেবা দিয়ে যদি হতো না তাহলে কোভিড এর পরে 21-এর নির্বাচনে হই হই করে জিততাম। কোভিডে আর কাউকে দেখতে পাইনি। মন্দির মসজিদের রাজনীতি দিয়ে মানুষের সমস্যা মেটানো যাবে না। যদি হতো তাহলে রাম মন্দির গড়ার পরে বিজেপি ওখানে জিততো, কিন্তু বিজেপি জেতেনি। বর্ণ বলো। হ্যাঁ, প্রথমেই বলি, উনি যে বলছিলেন না যে কোভিডের সময় আমরা এমন সেবা দিয়েছি আমরাই জিতে আসতাম, ওই লাল ক্যান্টিন, লাল ফিতে, লাল চাল, লাল ডাল খালি সবার পেছনে লাল লাগিয়ে দিলেই সেটা পরিষেবা হয় না। পশ্চিমবঙ্গের বুকে কোভিড পরিস্থিতিতে মন্দির মসজিদের রাজনীতি, আমি আপনাকে 100% সহমত আপনার সাথে, কিন্তু তারপরেরটা আমি জানতে চাইছি দাদা, তারপরেরটা জানতে চাইছি। ঠিক আছে, ছেড়ে দিন মন্দির মসজিদের রাজনীতি, খুব খারাপ রাজনীতি। আপনাকে বলছি, যে রাজনীতি ভালো আমাকে বলতে দিন, আমাকে বর্ণমরণ বলেছে, বর্ণমরণ আমার নাম, আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি। উনি যেটা বলছিলেন যে কোভিডে ওনারা যেভাবে সাহায্য করেছেন জনগণকে, ওনারাই জিতে আসছেন। আমি বলি হ্যাঁ, সিপিএম সাহায্য করেছে, ফ্ল্যাগ বেঁধে জামাটাকে ফ্ল্যাগের মতো করে প্রিন্ট করে লোকের বাড়ি বাড়ি স্যানিটাইজার দিয়েছে, কাস্তে হাতুড়ি ছাপে। আমি বলছি পশ্চিমবাংলার ক্লাব, পুজো কমিটি,
পাড়া মহল্লা কমিটি সবাই কোভিডের সময় নেমেছিল, তৃণমূলে নেমেছিল, কংগ্রেসে নেমেছিল, সিপিএম নেমেছিল, কিন্তু পার্থক্যটা কোথায়? তৃণমূল পতাকা নিয়ে নামেনি। যারা তৃণমূল করে তারা রাস্তায় ছিল, তারা ক্লাব সংগঠনে ছিল, কেউ পাড়া সংগঠনে ছিল, ওরা সেখানেও পলিটিক্স করেছে। এক সেকেন্ড, আমার শেষ হয়নি, লেট মি ফিনিশ মাই সেলফ। আমার সেখানে ওরা খালি পতাকা বোঝে, খালি লাল ঝান্ডা কারে পুকার বোঝে, তাই জন্য ঝান্ডা নিয়ে লোকের বাড়িতে কিন্তু বর্ণ একটা কথা বলি তাহলে, দ্বিতীয় কথা, না বর্ণ তোমার কাছেই থাকবো। হ্যাঁ। আজকে একটা অভিযোগ উঠেছে, এই যে আনন্দপুরের আগুনটা লাগলো, এটার পর একটা অভিযোগ উঠলো যে ওখানে সাংসদ তিনি দেরিতে গেলেন, দমকল আমি ছেড়ে দিলাম, সেটা বিভিন্ন জায়গায় অভিযোগ ওঠে। সাংসদ তিনি 15 ঘন্টা পরে গেছেন ওই এলাকায়, যদিও অরূপ বিশ্বাসকে আমরা যেতে দেখেছিলাম, খুব দ্রুতই উনি পৌঁছান। এই ঘটনা যখন নিয়ন্ত্রণে, মানে বেশ খানিকটা সময় লাগছে নিয়ন্ত্রণে আনতে, কারণ ভয়াবহ আগুন। তাহলে মানুষের পাশে থাকা, আমি কাট টু শর্ট আপনাকে বলে দিচ্ছি, ওখানে খালি সাংসদ নয়, ওখানে বড় চেয়ারম্যান ছিল, ওখানে কাউন্সিলর ছিল, ওখানে এমএলএ ছিল, ওইখানকার সাংসদ, আমি বলছি দিদি আমাকে বলতে যায়নি, এই অভিযোগও তো বিজেপি তুলছে। আচ্ছা ম্যাডাম, আপনাকে আমি একটা কথা বলি, ডু ইউ নিড অ্যাডমিনিস্ট্রেশন ফেসেস, ছবিটা ফুল ফ্রেম দেখাতে চাই, অ্যাডমিনিস্ট্রেটিভ ফেসেস অর ডু ইউ নিড অ্যাকশন? আপনার যেখানে আগুন লেগেছে সেখানে আপনি কি চান? আগুন নেভানো, না সেখানে আপনি চান র‍্যাম্প ওয়াক? আপনার দরকার হচ্ছে জেভিসিও দরকার ছিল, আমি আপনাকে বলি, সেখানে যেখানে আগুন লেগেছে ঘিঞ্জি জায়গা, সেখানে দমকল পৌঁছেছে, লোকাল জনপ্রতিনিধিরা পৌঁছেছে। আমি বলছি সায়নী ঘোষ, উনি বলছেন ওখানে রাজনীতি করবেন না, আগে মানুষের প্রাণ বাঁচান। আবার বলছি, কিন্তু 15 ঘন্টা পরে সাংসদ কেন why 15 hours? আমি বলছি সায়নী ঘোষ একজন খালি সাংসদ না, উনি একজন সেলিব্রিটি ফেসও, ওনার একটা ক্রাউড, ওনার একটা জনপ্রিয়তা আছে। ওরকম পরিস্থিতিতে যদি ওখানে যায়, একটা ওখানে ক্রাউড ফুল হবে, সেই জায়গাটা অ্যাভয়েড করার জন্য সায়নী ঘোষ সেই স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে কিনা সেটা সায়নী দিদি বলতে পারবে। আমার কথা এই কারণেই হচ্ছে। দ্বিতীয় কথা, দিদি বলছিলেন অধীর চৌধুরী বিরাট নেতা, শুভেন্দু নারদান নেতা, বা বাস্তবেই নারদান নেতা। সেই শুভেন্দু যখন 2020-তে তৃণমূল ছেড়ে, যখন আমরা দাদার অনুগামী স্ট্যান্ড পয়েন্টে আছে, না বিজেপিতে না তৃণমূলে, তখন বলছে শুভেন্দু বিজেপির দিকে যাচ্ছে বলে জল্পনা হচ্ছে, তখন এই অধীর চৌধুরী, দাঁড়ান না, আমি অধীর চৌধুরীকে বলছি, আপনাদের এলাই আমি জানি অধীর চৌধুরী কংগ্রেস না, সেই সময় অধীর চৌধুরী চিঠি লিখেছিল শুভেন্দু অধিকারীতে যে তুমি কংগ্রেসে ফিরে এসো, যেরকম সোমেন মিত্র তৃণমূল থেকে কংগ্রেসে ফিরে এসে পিসিসি সভাপতি হয়েছে, তুমি আবার কংগ্রেসে ফিরে এসো, কংগ্রেস তোমাকে সমর্যাদায় তোমাকে আবার রাজনীতি করার সুযোগ দেবে। তাহলে দিদিভাই যে বলছিলেন কংগ্রেসের দিদিভাই যে কংগ্রেসের অধীর চৌধুরী কি মহান, সেটা প্রমাণিত হয়ে গেল ওনার কি স্ট্যান্ড পয়েন্ট। আর জল জীবন মিশন, খড়গপুরে টাটার যে প্ল্যান্টটা আছে, তাদের কাজই হচ্ছে পাইপ বানানো, তাদের কাজই হচ্ছে জলের পাইপ বানানো। এই জল জীবন মিশনের টাকা যেভাবে কেন্দ্রীয় সরকার আটকে দিয়েছে, ফলে এখন তাদের কোনো কাজ নেই, তাদের কোনো কাজ নেই। সুপ্রিম কোর্ট টাকা দিতে বলেছে, সুপ্রিম কোর্ট টাকা দিতে বলেছে, সুপ্রিম কোর্ট টাকা দিতে বলেছে। 100 দিনের টাকা যেরকম আইনি সর মেনে নিয়ে এসেছি, আমরা সব টাকা নিয়ে আসবো, জনগণকে নিয়ে 1 লক্ষ লোককে নিয়ে আমরা দিল্লির বুকে সংগঠিত করবো আন্দোলন, টাকা ছিনিয়ে আনবো। সময়ের ব্যাপার, বাঙালিকে পাতে মারবেন তো, আপনাদের পাতে মারা আমরা বের করে দেবো। আমাকে বলতে দিন, পশ্চিমবঙ্গের শিল্প নেই যদি কেউ বলেন, আমি বলবো খুব ভুল বলছেন আপনারা। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে একটা বোমা শিল্পের মতো শিল্প দিয়েছে, ভাঙড় তার নিদর্শন, তাছাড়াও বহু, এমনকি উপনির্বাচন হয়েছে, উপনির্বাচনে একটা বাচ্চা মেয়ের জীবনটা চলে গেল, কি না বিজয় উল্লাস হচ্ছে। আপনারা থামুন, আপনাদের যে পরিমাণ বোমাবাজি হয়, আপনাদের যে পরিমাণ আপনাদের এখানে বেআইনি অস্ত্র রাখা থাকে, তারপরে আর তৃণমূলের কিছু বলার নেই। এই মেশিনারি আছে বলে এখনো বারংবার ভোটে জিতে আসছে, এই মেশিনারি ধ্বংস হবে। আপনাদের দেখুন, এই যে বোমা পাওয়া যাচ্ছে, এই যে অস্ত্র পাওয়া যাচ্ছে, যে অভিযোগগুলো উঠছে, আমি এইটা একদম শুরুতে যে কথা বলেছিলাম, আমি আবারও সেই প্রশ্নটাই রাখতে চাইছি, কমিশনের কাছে এটা কতটা চ্যালেঞ্জ? আমি মিতাদির কাছে আসবো, একদম 10 সেকেন্ডে উত্তর নেব। মিতাদি, দেখুন, আমার প্রথম কথা হচ্ছে যে এখানে যে রাজনৈতিক সন্ত্রাস হয়, পলিটিক্যাল মার্ডার্স হয়, কিলিংস হয়, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার, ডেটা স্পিক্স ফর ইটসেলফ। তো আমার মনে হয় না এখানে 1 দফায় বা 2 দফায় নির্বাচন সম্পন্ন করা পসিবল হবে।
ইলেকশন কমিশনের উচিত ডেফিনেটলি আমরা চাইবো যে সেন্ট্রাল ফোর্সেস এখানে ডিপ্লয়েড হোক, যে কোনো রাজনৈতিক দলের কর্মী হোক, সেটা বিজেপির হোক, তৃণমূল কংগ্রেসের হোক, লেফটের হোক, জাতীয় কংগ্রেসের হোক, আমরা চাই না যে একটা জীবন হানিও ঘটে নির্বাচনের জন্য বা কোনো রাজনৈতিক দলের পতাকা বেশ, জারি করার একদম জন্য। শেষ করবো, আমরা তাপস দা, চাইবো কত দফায় ভোট হওয়া উচিত বলে আপনি মনে করছেন? আমরা সেটা ensure করছি। এক মিনিট বর্ণ, এক মিনিট, কত দফায় ভোট আপনারা এক্সপেক্ট করছেন? আচ্ছা মিতাদি, আপনি এক মিনিট, বর্ণ প্লিজ, বর্ণ প্লিজ, আপনি যে বলছিলেন প্লিজ বর্ণ প্লিজ, এক মিনিট একটু শুনে নি, উত্তরটা শুনে নি প্লিজ, প্লিজ। হ্যাঁ তাপস দা বলুন, একদম 10 সেকেন্ড দাদা। এই রাজ্যে লড়াই করার বলে কিছু নেই। এই পরিস্থিতি বিবেচনায় রেখে নির্বাচন করতে হবে, নির্বাচন শান্তিপূর্ণ করতে হবে, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। কিন্তু আমরা বিগত কয়েকবার দেখেছি নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোট করতে ব্যর্থ হয়েছে। এই নির্বাচন কমিশন শান্তিপূর্ণভাবে করুক, এটা আমরা চাই। ফেলে দিয়ে কি মনে হচ্ছে? আমি তো অবশ্যই চাইবো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, যেটা আমাদের সবার কাম্য। এক দফায় সেখানে possible? যেন একটা প্রাণও না যায়। এক দফায় পসিবল এক দফায় সেটা যদি নির্বাচন কমিশন মনে করেন, না, আপনি যেরকম সেটা তাহলে বলছিলেন possible। পশ্চিমবঙ্গের হিস্ট্রির কথা বলছেন, হিস্ট্রির কথা ভোট বলছি, রিলেটেড, তবে আরেকটা অ্যাঙ্গেল দিয়ে যদি ভাবি তাহলে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখেছি এক জায়গার মব আর এক জায়গায় শিফট হয়ে যায় পরের দফায় বর্ণ, গিয়ে। একদম এক তাই কথায় এক ভাই, দফায় একদম এক কথায়। ভালোভাবে এক দফায় ভোট সম্ভব? প্লিজ, এক দফায় ভোট সম্ভব? আমি আপনাকে ফেলে দিও, প্লিজ, ওভার। হ্যাঁ, ভোট পাবে না বলে কথাও বলতে দেবে না। বর্ণ, একটু বর্ণের কাছে শুনি। আমি বলছি পশ্চিমবঙ্গে জিওগ্রাফিক্যালি পশ্চিমবঙ্গ যত বড় রাজ্য, এটা আমার ব্যক্তিমত, এটা আমি পার্টির স্ট্যান্ড পয়েন্ট হতে পারে, পশ্চিমবঙ্গে যে যত বড় একটি রাজ্য, সেখানে এক দফায় ভোট হওয়া আমার মনে হয় একটু মুশকিলেরই। সে নো ম্যাটার কি ভোট, এক দফায় ভোট হওয়াটা একটু মুশকিলেরই মনে হয়। আর দ্বিতীয় কথা, সিআইএসএফকে তো আমরা সম্মান করি, তারা দেশের রক্ষা, সেটাই ভারত মাতার সন্তান, কিন্তু যেভাবে শীতলকুচিতে গুলি চলেছিল সিআইএসএফের দ্বারা, সেটা আমাদের